জামানত হারানোর ভয়ে থাকা দলগুলোই সংখ্যানুপাতিক পদ্ধতিতে ভোট চায় বলছে বিএনপি। সরকারকে দ্রুত নির্বাচনী পরিবেশ তৈরির তাগিদ। নতুন দেশ গঠনের আন্দোলনে নামার ঘোষণা এনসিপির। স্বৈরাচার পতনের পর দুর্নীতিবাজ ও মাফিয়া হটানোর প্রত্যয়। মানবতা বিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনার সাক্ষ্য গ্রহণ আগস্টে। ট্রাইব্যুনালে দণ্ডিতরা নির্বাচনে আসতে পারবে না বললেন অ্যাটর্নি জেনারেল। এবং ব্যাংকে জমা রাখা টাকা ফেরত দিতে অঙ্গীকারাবদ্ধ সরকার বললেন অর্থ উপদেষ্টা। দুর্বল ব্যাংক পুনর্বাসনে বিশেষ পরিকল্পনা। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি মাহমুদ হোসেন। এবার বিস্তারিত। নির্বাচনে প্রার্থী হলে যাদের জামানত বাজেয়াপ্ত হবে তারাই সংখ্যানুপাতিক পদ্ধতির নির্বাচন চায় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। শনিবার বিকেলে দক্ষিণ কেরানীগঞ্জে আয়োজিত এক সমাবেশে তিনি বলেন, সংস্কার ও বিচারের নামে টালবাহানা করে বিনা ভোটে দীর্ঘদিন ক্ষমতায় থাকার স্বপ্ন কখনোই সফল হতে দেয়া হবে না। অনেকেই বলছে আমরা সংস্কার চাই না, আমরা বিচার বিলম্বিত করতে চাই, আমরা শুধু নির্বাচন করছি। এই কথাগুলো কারা বলছে? যারা নির্বাচনে আসলে যাদের জামানত না থাকার কথা তারা বলছে। এই কথাগুলো যারা বলছে তারা অনুপাত ভিত্তিক আনুপাতিক হারে নির্বাচনের কথা যারা বলছে তারাই এই সমস্ত বয়ান দিচ্ছে। জনগণের গণতান্ত্রিক অধিকার, জনগণের সাংবিধানিক অধিকার, সেই অধিকার প্রতিষ্ঠার জন্য আবারও যদি আমাদেরকে সংগ্রাম করতে হয় তাহলে আমরা আবার সংগ্রাম করব। এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, গড়িমসি না করে সরকারকে দ্রুত নির্বাচনী পরিবেশ তৈরি করতে হবে। তিনি বলেন, স্বৈরাচারের পতন হলেও গণতন্ত্র প্রতিষ্ঠা পায়নি। আর দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর অভিযোগ, নির্বাচনী পরিবেশ নেই বলে কেউ কেউ ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে। শনিবার বিকেলে রাজধানীর ধানমন্ডিতে এক অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে ঢাকা মহানগর উত্তর বিএনপি। এতে জুলাই আন্দোলনে শহীদদের পরিবারের সদস্য ছাড়াও বিএনপি সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন। যাদের আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে সেই সব শহীদ পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে বিএনপি নেতারা বলেন, শেখ হাসিনার কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। যাদের রক্তের বিনিময়ে আজকে বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে, যাদের জীবনের বিনিময়ে আজকে আমরা স্বৈরাচার মুক্ত হয়েছি, সেই শহীদ পরিবারের পাশে, সেই শহীদদের পাশে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সবসময় আছেন, সবসময় থাকবেন। আমাদের কাছ থেকে মাছ থেকে হারিয়ে না যায়, সকল সমাজে তাদেরকে আমরা স্মরণ করি, প্রতিটা কাজে কর্ম। শহীদদের পরিবারের যে চাহিদা, যে যারা তাদেরকে হত্যা করছে তাদেরকে সঠিকভাবে বিচারের আওতায় এনে তাদের বিচার মানুষের সামনে পেশ করা। এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, গণতন্ত্র ফিরিয়ে আনতে জীবন উৎসর্গ করেছেন তরুণরা। যারা জীবনের মায়া তুচ্ছ করে গণতন্ত্র ফেরানোর জন্য, জনগণের দাবি প্রতিষ্ঠার জন্য এই তরুণ টাটকা যুবকরা শেখ হাসিনার পেটুয়া বাহিনীর গুলির সামনে দাঁড়াতে যারা দ্বিধা করেনি। তার অভিযোগ, নির্বাচন পিছিয়ে দিতে কেউ কেউ ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে। আজকে অনেকেই ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছেন। কেউ কেউ বলছেন নির্বাচনের পরিবেশ নেই। কেন বলছেন? জনগণের ন্যায্য অধিকার, মানবাধিকার প্রতিষ্ঠা, এর জন্য আপনার দরকার নির্বাচিত পার্লামেন্ট। আর দলটির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ বলেন, গত 17 বছর ধরে বিএনপির নেতাকর্মীদের মতো কেউ এত নিপীড়ন নির্যাতনের শিকার হয়নি। এই সময় সরকারকে নির্বাচনী পরিবেশ তৈরির দাবি জানান তিনি। আমরা আশা করব ফেব্রুয়ারি মাসে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দেবেন এই সরকার। নির্বাচন কমিশন একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করবেন যাতে জনগণ তাদের মনে ভাবটি প্রকাশ করতে পারে। ধানমন্ডি স্পোর্টস ক্লাব মাঠে খেলা উপভোগ করেন বিএনপির সিনিয়র নেতা এবং জুলাই আন্দোলনে শহীদদের পরিবার সহ হাজারো দর্শক। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা।
স্বৈরাচার পতনে ২৪-এর গণ অভ্যুত্থান হয়েছে, এবার নতুন দেশ গঠনের আন্দোলন হবে বলে জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। শনিবার বগুড়ায় জয়পুরহাটে জুলাই পদযাত্রার কর্মসূচিতে তিনি বলেন, শুধু ক্ষমতা বা দলের পরিবর্তন নয়, পুরো রাজনৈতিক ব্যবস্থারই পরিবর্তন করতে হবে। প্রতিনিধিদের তথ্যে ডেস্ক রিপোর্ট। জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে মাসব্যাপী পদযাত্রা কর্মসূচি দেয় জাতীয় নাগরিক পার্টি এনসিপি। ১ জুলাই রংপুরে শহীদ আবু সাইদের কবর জিয়ারতের মধ্য দিয়ে শুরু হয় কর্মসূচি। এরপর উত্তরবঙ্গ জুড়ে নানা আয়োজন। পঞ্চম দিনে বগুড়ার সাতমাথায় মুক্তমঞ্চে এক পথসভায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ২৪-এর গণ অভ্যুত্থানের পর প্রশাসন, পুলিশ ও আদালতকে নিরপেক্ষ থাকতে হবে। পুরনো কায়দায় দলবাজ প্রশাসকের মতো আচরণ করলে তাদের পরিণতি হবে ফ্যাসিস্ট মুজিববাদের মতো। ২৪-এর গণ অভ্যুত্থানের পরে আমাদের দাবি নিরপেক্ষ প্রশাসন, নিরপেক্ষ পুলিশ এবং নিরপেক্ষ আদালত নিশ্চিত করতে হবে। যদি কেউ সেই পুরনো কায়দায় দলবাজ প্রশাসকদের মতো আচরণ করে, তার পরিণতিও ফ্যাসিস্ট মুজিববাদীদের দোসরদের মতোই হবে। এদিকে জয়পুরহাট জেলা শহরের শহীদ ডাক্তার আবুল কাশেম ময়দানে পথসভায় নাহিদ ইসলাম বলেন, ছাত্র জনতা জীবন বাজি রেখে দেশ থেকে ফ্যাসিস্ট সরকারকে বিদায় করেছে, তাই সবাই মিলে দেশের উন্নতি ও মঙ্গলের জন্য কাজ করতে হবে। আমরা আন্দোলন করেছিলাম, গণ অভ্যুত্থান করেছিলাম শেখ হাসিনা সরকারের পতনের জন্য। আমাদের এবারের আন্দোলন, আমাদের এবারের কর্মসূচি নতুন দেশ গঠনের। কারণ আমরা বলেছিলাম শুধু শেখ হাসিনার পতন নয়, দেশের রাজনৈতিক ব্যবস্থার পরিবর্তন করতে হবে। এসব কর্মসূচিতে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন সহ কেন্দ্রীয় নেতা সার্জিস আলম, হাসনাত আব্দুল্লাহ ও ডাক্তার তাসনিম যারা উপস্থিত ছিলেন। আফরিন পপি, মোহনা সংবাদ। এবার আর যেনতেন নির্বাচন মেনে নেওয়া হবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, 14, 18 ও 24-এর মতো নির্বাচনের আলামত দেখা যাচ্ছে। এ ধরনের অপকর্মের চিন্তা কোনোভাবেই সহ্য করা হবে না। শনিবার সকালে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজারে এক পথসভায় জামায়াতের আমির বলেন, শহীদদের রক্তের সাথে বেইমানি করা যাবে না। আগামীতে যে কোনো ফ্যাসিবাদের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তোলার আহ্বানও জানান তিনি। এই ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদেরকে কঠোর প্রতিরোধ গড়ে তুলতে হবে। এই প্রতিরোধের জন্য দেশবাসীকে প্রস্তুত থাকতে হবে ইনশাআল্লাহ। বিশেষ করে যে যুবকরা বুক চিতিয়ে রক্ত দিয়ে, জীবন দিয়ে আমাদের কাছে বাংলাদেশকে আমানত রেখে গিয়েছে, আমরা সেই রক্তের সাথে কাউকে বেইমানি করতে দেব না ইনশাআল্লাহ। রাজনীতির নামে যে অপকর্ম আর উৎপাত আমরা লক্ষ্য করছি, আমরা সংশ্লিষ্ট দলগুলোকে বলবো, সাবধান হন, নিজেদেরকে সামলান, নইলে জনগণই আপনাদেরকে সামলিয়ে দেবে ইনশাআল্লাহ। শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু হতে পারে আগস্টে। শনিবার এক ভিডিও বার্তায় এমনটা জানিয়েছেন ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী তামিম। চলতি মাসে মানবতা বিরোধী অপরাধের মামলায় অভিযোগ গঠনের শুনানি শেষ হবে বলে আশা জানান তিনি। এদিকে গণ অভ্যুত্থান চলাকালে রাজধানীর রামপুরায় ছাদের কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনকে গুলির ঘটনায় ডিএমপির মতিঝিল বিভাগের সাবেক এডিসি রাশেদ সহ 5 জনের বিরুদ্ধে তদন্ত শেষ হয়েছে বলে জানিয়েছেন প্রসিকিউটর তামিম। জুলাই মাসের একদম শেষের দিকে অথবা অগস্ট মাসের প্রথম সপ্তাহের মধ্যেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হবে বলে প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা আশা করছি। রামপুরায় কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনের উপরে নির্বিচারে গুলিবর্ষণ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার পক্ষ থেকে আমরা অবগত হয়েছি যে খুবই শীঘ্রই এই ঘটনার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে আসবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যারা দণ্ডিত হবেন তারা নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। শনিবার সকালে জুলাই আন্দোলনের চেতনা বাস্তবায়নে করণীয় শীর্ষক বিতর্ক অনুষ্ঠানে একথা বলেন তিনি। আওয়ামী লীগ এখন নিষিদ্ধ সংগঠন উল্লেখ করে অ্যাটর্নি জেনারেল বলেন, এই নিষিদ্ধ সত্তাকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যারা সহযোগিতা করছে তারাও অপরাধী হিসেবে বিবেচিত হবে।
ফ্যাসিস্ট সরকার মানুষ হত্যা করেছেন, খুন করেছেন, গুম করেছেন এবং সেই সরকারের যে রাজনৈতিক সংগঠন তার নাম বাংলাদেশ আওয়ামী লীগ। আইনে বলা হচ্ছে সেই সংগঠনেরও বিচার করার ক্ষমতা আছে। 4 মাসে গণমাধ্যমে সংস্কার কমিশনের একটি সুপারিশও বাস্তবায়ন না হওয়ায় হতাশা জানিয়েছেন সম্প্রচার সাংবাদিকরা। এমনকি এই বিষয়ে ক্ষোভ জানান খোদ গণমাধ্যম সংস্কার কমিশনের 2 সদস্য গীতিয়ারা নাসরিন ও ফাহিম আহমেদ। রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে একথা বলেন তারা। এ সময় গণমাধ্যম সংস্কারের কাজ চলছে উল্লেখ করে অগ্রাধিকার খাতগুলোর সংস্কার আগে করা হচ্ছে বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। রেজা খানের রিপোর্ট। কারওয়ান বাজার ডেইলি স্টার ভবনে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার বিজেসি আয়োজিত গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদন ও বিজেসির পর্যালোচনা বিষয়ক সেমিনারের আয়োজন করা হয়। কোনো কারণ ছাড়াই বিদেশি চ্যানেলগুলোতে বিজ্ঞাপন চলছে। টোটাল গণমাধ্যমে নারীদের মূল্যায়নটা কিভাবে হচ্ছে, এতে বার্তা কক্ষে কর্পোরেট প্রভাবের বিষয়টি তুলে ধরেন জ্যেষ্ঠ সাংবাদিকরা। বার্তা কক্ষে কর্পোরেট ইনফ্লুয়েন্স দূর করার মতো বিজনেস মডেল যদি সাজেস্ট করা না যায়, অডিয়েন্স ড্রিভেন কন্টেন্ট এটা তৈরি হবে না। আমাদের অনেক সহকর্মী আছেন যারা কথিত হত্যা মামলার আসামি হয়ে কারাগারে আছেন। গণমাধ্যমের কেউ অনিয়মের সঙ্গে যুক্ত থাকলে তাদের তালিকা প্রকাশ করার তাগিদ দেন তারা। টেলিভিশন সাংবাদিক মানে কারো কোনো দায় নাই, সবাই শুধু ওটা সুফল ভোগ করবে, কিন্তু কোনো দায়িত্ব কেউ পালন করবে না। বিজিসির এই কোড অফ এথিক্সের মধ্যে আছে যে সাংবাদিকরা অনৈতিকভাবে যদি কোথাও কোনো কিছুর সাথে জড়িত হয় তাদের বিষয়টি প্রকাশ করতে হবে। গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদন জমা দেওয়ার 4 মাস পরেও তার একটিও বাস্তবায়ন হয়নি। এর সংক্ষিপ্ত তালিকা থেকে অন্তত 2-1টি বাস্তবায়নের তাগিদ দেন বিজেসির চেয়ারম্যান রেজওয়ানুল হক রাজা। এই 15 দফা সুপারিশের মধ্যে 2-3টা দফা নিয়েও যদি কাজ শুরু হয়, আমি মনে করি যে কমিশনের সদস্যরা যেভাবে একটু সান্ত্বনা পাবেন, সেই সুপারিশগুলো যাতে বাস্তবায়ন হয়, কিভাবে হবে এবং আমরা ভয়ের সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে পারি। জমা দেয়া প্রতিবেদন বাস্তবায়ন না হওয়ায় হতাশা জানান খোদ গণমাধ্যম কমিশনের 2 সদস্য গীতিয়ারা নাসরিন ও ফাহিম আহমেদ। যেটুকু আমরা দিয়েছি সরকার সেটুকু অ্যাটলিস্ট প্রায়োরিটি বেসিস কিছু বাস্তবায়ন যদি করত, তাহলে হয়তো বা সংস্কার কমিশন নিয়েও মানুষের মধ্যে এত দ্বিধা সন্দেহ কাজ করত না। 3 মে যেহেতু স্বাধীন গণমাধ্যম দিবস, মার্চ মাসে জমা দিয়ে দিচ্ছি, আপনারা অন্তত পক্ষে মুক্ত গণমাধ্যম দিবসের আগে কিছু বাস্তবায়ন করবেন। এদিকে গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদন সহ অনেক কিছুই অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন হচ্ছে উল্লেখ করে এর তালিকা প্রকাশ করা হবে বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। ফেয়ার ছাড়া আমরা জার্নালিজম করি, এই বিষয়টা খুবই ইম্পর্টেন্ট এবং এইটার জন্যই আমাদের এত কাজ। আমরা কাজ করছি শুধুমাত্র কনস্টিটিউশন না, কনস্টিটিউশনের আগে জুডিশিয়াল রিফর্ম, পুলিশ রিফর্ম, এন্টি করাপশন রিফর্ম, এটা নিয়েও কিন্তু পলিটিক্যাল পার্টিগুলোর সাথে কথা হয়েছে এবং অনেক কিছুই আমরা অলরেডি ইমপ্লিমেন্ট করেছি। নিজেদের উদ্যোগে অনেক কিছুই গণমাধ্যমের প্রতিষ্ঠানগুলোর সংস্কার করা উচিত বলেও মত দেন তিনি। যে কোনো লোক জার্নালিজমে আসুক। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা। এটা যে আগামী 5 বছরে বাংলাদেশ থেকে অন্তত 1 লাখ শ্রমিক নিয়োগের পরিকল্পনার কথা জানিয়েছে জাপান। এতে জাপানি ভাষা শেখার আগ্রহ বেড়েছে বিদেশ গমনোচ্ছুক বেকার তরুণদের। রাজধানীতে ব্যক্তি উদ্যোগে গড়ে উঠেছে মানসম্মত বেশ কিছু ভাষা শেখার প্রতিষ্ঠান। বিশেষজ্ঞরা বলছেন প্রাইভেট সেক্টরের এ সকল প্রতিষ্ঠানকে আরও বিকশিত করার ক্ষেত্রে সরকারের সদিচ্ছা ও সহযোগিতা প্রয়োজন। মাহবুব হাসান রিপনের প্রতিবেদন। তরুণ উদ্যোক্তা মাসুদ রানা পড়াশোনার পাঠ চুকিয়ে সরকারি চাকরির প্রস্তুতিতে মন বসেনি তার, তাই ভাষা শিখে পাড়ি জমান স্বপ্নের দেশ জাপানে। 5 বছর প্রবাস জীবন শেষে দেশে ফিরে নিজেই গড়ে তোলেন জাপানি ভাষা শেখার প্রতিষ্ঠান। রাজধানীর মিরপুরে তার প্রতিষ্ঠানে দেখা যায় জাপানি ভাষা শেখার জন্য ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ভিড়। এছাড়া কথা হয় এই ভাষা শিখে ভিসা পাওয়া কয়েকজন শিক্ষার্থীর সাথেও। আমি রিও আইটিএন সেন্টার থেকে ল্যাঙ্গুয়েজ শিখে এখান থেকে ভিসা প্রসেসিং করেছি ইন্টারন্যাশনাল জব ভিসার জন্য, এবং খুব অল্প সময়ে খুব দ্রুত আমার এই জব ভিসাটা হয়ে গেছে। জাপানের ইন্টারন্যাশনাল ক্যাটাগরিতে জব ভিসা পেয়েছি এবং এটা প্যানাসোনিক কোম্পানিতে অপারেশনাল ইনচার্জ হিসেবে।
গত 29 মে প্রধান উপদেষ্টা জাপান সফর থেকে জানা যায় দেশটি 5 বছরে বাংলাদেশ থেকে অন্তত 1 লাখ শ্রমিক নেবে। তরুণদের জন্য এটিকে বিশাল সুযোগ মনে করেন উদ্যোক্তা মাসুদ রানা। বলেন, জাপানে কর্মক্ষম মানুষের সংখ্যা কমে যাওয়ায় বেকারদের জন্য একটি বিশাল সম্ভাবনা তৈরি হয়েছে। জাপানে যেহেতু এখন জনসংখ্যা হ্রাস পাচ্ছে, তো সেক্ষেত্রে তারা হচ্ছে ফরেনার অ্যাজ লাইক বাংলাদেশ, মিয়ানমার এবং নেপাল বিভিন্ন দেশ থেকে তারা হচ্ছে বহুলাংশে লোক তারা ভাষা শিখিয়ে নিচ্ছে। জাপানের বিভিন্ন সেক্টরে অ্যাজ লাইক কনস্ট্রাকশন সেক্টর, কেয়ার গিভার সেক্টর, ইঞ্জিনিয়ারিং যে সেক্টরগুলো রয়েছে, এবং বাংলাদেশ থেকে আইটি ইঞ্জিনিয়ার এবং যারা সিভিল ইঞ্জিনিয়ার রয়েছে, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার বা যারা অন্যান্য গ্রাজুয়েট রয়েছে, তাদেরকে আমরা পরিপূর্ণ ভাষা শিখিয়ে তাদেরকে বিভিন্ন জাপানের সেক্টরগুলোতে আমরা প্রেরণ করছি। মনোবল ও ভাষার উপর দখল থাকলে জাপানে সহজে যাওয়া সম্ভব বলেও মনে করেন তিনি। সঠিক মনোবল থাকতে হবে। শুধুমাত্র তারা চাচ্ছে ভাষার উপরে স্কিল। এখন পর্যন্ত আমাদের 600+ অ্যাপ্লিকেন্ট বাংলাদেশি জাপানে অবস্থান করছে। প্রাইভেট সেক্টরের এ সকল প্রতিষ্ঠানকে আরও বিকশিত করার ক্ষেত্রে সরকারের সদিচ্ছা ও সহযোগিতা প্রয়োজন বলে মনে করেন বিশেষজ্ঞরা। এক্সামিনেশন সিস্টেম থাকা উচিত যেটা ফুললি ভোকেশনাল। আমাদের সমস্যাটা হচ্ছে, আমরা যদি কোনো বাংলাদেশে চিন্তা করলে প্রথমে চিন্তা করি সরকারি আদালতে এটা করতে হবে, কিন্তু ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে প্রাইভেট আদালতেই কিন্তু এই জিনিসগুলো হয়ে থাকে। আপনি প্রাইভেট এডুকেশনাল বোর্ড দেন, তারা নিয়ে আসুক প্রাইভেট এডুকেশনাল বোর্ড পলিসি, তারা এনে নতুন মানে ভোকেশনাল এবং টেকনিক্যাল এডুকেশন সিস্টেম অ্যাডপ্ট করার জন্য বাংলাদেশে চালু করুক। দেশ বিদেশে নতুন কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রে শিক্ষা ব্যবস্থায় নতুনত্ব আনার উপরও গুরুত্ব আরোপ করেন তিনি। মাহবুব হাসান রিপন, মোহনা সংবাদ, ঢাকা। ব্যাংকে জমা রাখা টাকা ফেরত দিতে সরকার অঙ্গীকারবদ্ধ উল্লেখ করে অর্থ উপদেষ্টা বলেন, বিগত সময়ে অনেকেই ব্যাংকের টাকা নিয়ে চলে গেছে, যা পৃথিবীর কোনো দেশেই কখনো ঘটেনি। শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে এক অনুষ্ঠান শেষে একথা বলেন তিনি। খারাপ ব্যাংকগুলোর পুনর্বাসনে কেন্দ্রীয় ব্যাংক চেষ্টা করছে বলেও জানান সালেউদ্দিন আহমেদ। সরকার ফেরত দেওয়ার জন্য মানে কারোর থেকে মার যাবে না, হয়তো সময় লাগতে পারে, হয়তো ব্যবসা নাই, সেগুলোর জন্য সময় লাগবে, করা হচ্ছে। এবং আমরা কারিগরি কীভাবে অ্যাসেস মূল্যায়ন এটাই। আর ব্যাংক খাতে আপনার রিসেন্টলি আপনাদের লিকুইডিটি প্রবলেম আছে, কিছুদিন আগে তো 52,000 কোটি টাকা, এর আগে 22,000 কোটি টাকা চেষ্টা করি। গেল 24 ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও 294 জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এসব রোগীর মধ্যে অর্ধেকই আক্রান্ত হয়েছে বরিশাল ও চট্টগ্রাম বিভাগে। তবে এ সময়ে ডেঙ্গুতে নতুন করে কারো মৃত্যু হয়নি। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ এমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, হাসপাতালে নতুন ভর্তিদের মধ্যে বরিশাল বিভাগে 126 জন, চট্টগ্রাম বিভাগে 27, ঢাকা বিভাগে 102 এবং রাজশাহী বিভাগে 39 জন নতুন রোগী ভর্তি হয়েছেন। সাবেক প্রধান নির্বাচন কমিশনার ATM শামসুল হুদা মারা গেছেন। 83 বছর বয়সে শনিবার সকাল 9টায় গুলশানের নিজ বাসায় তার মৃত্যু হয়। মেয়ে যুক্তরাষ্ট্র থেকে ফিরলে তার জানাজা ও দাফন সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। শামসুল হুদা 2007 সালে CEC হিসেবে দায়িত্ব নেন। তার নেতৃত্বেই 2008 সালে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ATM শামসুল হুদা 1996 সালে পাকিস্তান সিভিল সার্ভিসে যোগদানের মাধ্যমে পেশাগত জীবন শুরু করেন। স্বাধীনতার পর তিনি বাংলাদেশ সিভিল সার্ভিস অন্তর্ভুক্ত হন এবং দীর্ঘদিন প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। সরকারি চাকরি থেকে অবসরে যান 2000 সালে। ব্রাহ্মণবাড়িয়ায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে চাতলপাড় ইউনিয়ন ছাত্র দলের সহ সম্পাদক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও 15 জন। দুপুরে উপজেলার চাতলপাড় ইউনিয়নের চাতলপাড় বাজারে ওই সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় আহত 15 জনকে চিকিৎসা দেয়া হয়েছে। পুলিশ জানায়, কয়েক মাস ধরেই উল্টা গোষ্ঠী ও মোল্লা গোষ্ঠীর মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব চলছে। এর জেরেই সংঘর্ষে এ ঘটনা ঘটে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
কুমিল্লার মুরাদনগর উপজেলায় মা ও 2 সন্তানকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার মামলায় আরও 6 জনকে গ্রেপ্তার করেছে র্যাব। একটি মোবাইল ফোন চুরির ঘটনাকে কেন্দ্র করেই মূলত এই হত্যাকাণ্ড বলে জানান র্যাব 11 এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল HM সাজ্জাদ হোসেন। শনিবার বিকেলে রাজধানীর কাউরান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে ব্রিফিংয়ে তিনি আরও জানান, ঢাকার বনশ্রী এলাকা থেকে গ্রেপ্তার করা হয় তাদের। পরে গ্রেপ্তারকৃতদের মুরাদনগরের বাঙ্গুরা বাজার থানায় হস্তান্তর করা হবে। হত্যাকাণ্ডের প্রায় 39 ঘণ্টা পর মধ্যরাতে থানায় মামলা হয়। মামলায় 38 জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও 20 থেকে 25 জনকে আসামি করা হয়েছে। তখন রুবি আক্তারের বাড়ির সামনে সবাই যায়, যাওয়ার পর ওই ফ্যামিলি মেম্বারকে ডাকা হয়, সেখানে কথা কাটাকাটি এবং তর্কাতর্কি হয়। তর্কাতর্কির এক পর্যায়ে এই রুবি আক্তার এবং তার মেয়ে এই চেয়ারম্যান এবং মেম্বারকে গায়ে হাত দেয় বা হাতাহাতির একটা ঘটনা ঘটে এবং সেখান থেকেই মূলত এই ন্যাক্কারজনক ঘটনা সৃষ্টি হয় এবং লোকজন অতর্কিত সবাই মিলে তাদের বাড়িতে হামলা করে একই পরিবারের 3 জনকে, যেখানে রোকসানা আক্তার রুবি, তার ছেলে রাসেল এবং তার মেয়ে জোনাকি, তাদেরকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়। জুলাই গণহত্যার বিচার কার্যক্রমে স্থবিরতা ও আইন উপদেষ্টার নিষ্ক্রিয়তার প্রতিবাদে তার প্রতীকী কফিন নিয়ে মিছিল করেছে বাংলাদেশ রিপাবলিকান পার্টি। শনিবার বিকেলে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে থেকে মিছিল নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত প্রতীকী এই মিছিল করে দলটির নেতাকর্মীরা। তারা বলেন, 1 বছর পার হলেও জুলাই হত্যার বিচারে সন্তোষজনক অগ্রগতি দেখা যাচ্ছে না। আমরা যে আসিফ নজরুলকে উপদেষ্টা পরিষদে পাঠাইলাম, যেই শহীদের রক্তের উপর থেকে উনি উপদেষ্টা পরিষদে গেলেন, কিন্তু যাওয়ার পরে উনি মৃত হয়ে গেছেন। স্যার, হয়তো একটু লেট হয়েছে, বাট লেট এখনো হয় নাই, এখনো সুযোগ আছে। দেশের জনগণ যেটা চায় সেটা করেন। 1 বছর পরে এসে আসলে আমরা জুলাই যোদ্ধা হিসাবে আমরা চরম লেভেলের হতাশ। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের 3-0 তত্ত্ব বাস্তবায়নে মুসলিম বিশ্বকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বলেন, এই লক্ষ্য অর্জন করতে হলে প্রয়োজন আন্তরিক সামাজিক দায়বদ্ধতা এবং প্রকৃত সামাজিক ব্যবসা মডেলের চর্চা। শনিবার রাজধানীর গুলশানের একটি হোটেলে আন্তর্জাতিক সামাজিক ব্যবসা সম্মেলন 2025-এ এসব কথা বলেন তিনি। Global economic order, we have actually destroyed the natural resource base, and we have developed in a way where we have put interest of few at the center at the cost of or denying the interest of the rest of the community. We have not been considerate to other communities. We have not been respectful to nature, and that is why we are faced with all the problems we are now having to deal with. কুমিল্লার মুরাদনগরে একই পরিবারের 3 জনকে পিটিয়ে হত্যার ঘটনায় স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শিমুল বিল্লাহ সহ 38 জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। এতে অজ্ঞাত আরও 25 জনকে আসামি করা হয়েছে। গত বৃহস্পতিবার করইবাড়ি গ্রামে গণপিটুনিতে রোকসানা আক্তার রুবি, তার ছেলে রাসেল মিয়া ও মেয়ে জোনাকি নিহত হন। নরসিংদী জেলায় 773টি প্রাইমারি স্কুলের মধ্যে 319টি শিক্ষা প্রতিষ্ঠানে নেই প্রধান শিক্ষক। এতে পাঠদান ব্যাহতের পাশাপাশি স্কুলগুলোর নিয়ম শৃঙ্খলা বাধাগ্রস্ত হচ্ছে। দ্রুত শূন্য প্রধান শিক্ষক নিয়োগের আশ্বাস দিলেন জেলা শিক্ষা অফিসার। মাহবুবুর রহমানের প্রতিবেদন, জানাচ্ছেন সিফাত রহমান জেসি। শিক্ষক সংকটে রয়েছে নরসিংদী জেলার প্রায় 319টি সরকারি প্রাথমিক বিদ্যালয়। এর মধ্যে 158টি স্কুলের সহকারী শিক্ষকরা প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন। এতে করে স্কুলগুলোর পাঠদান ব্যাহত হওয়ার সাথে সাথে নিয়ম শৃঙ্খলার অবনতি ঘটছে। এমন বাস্তবতায় শিক্ষার্থী সহ অভিভাবকেরা পড়েছেন দুশ্চিন্তায়। প্রধান শিক্ষক নাই বলে আমাদের ক্লাস করতে সমস্যা, আমাদের প্রয়োজন একজন প্রধান শিক্ষক। আমাদের ক্লাস করতে অসুবিধা হচ্ছে। জরুরি ভিত্তিতে প্রধান শিক্ষক দেওয়ার জন্য সরকারের কাছে দাবি করছি। প্রধান শিক্ষকের অনুপস্থিতিতে দায়িত্ব পালন করতে গিয়ে পাঠদান ব্যাহত হচ্ছে বলে জানালেন দায়িত্বরতরা। আমাকে সহকারী শিক্ষক এবং ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আমাকে দুটোই পালন করতে হয়। তো সেটা করতে গিয়ে দেখা যাচ্ছে যে আমার স্কুলে যে ক্লাসগুলো থাকে সেগুলো প্রায়ই আমি করতে পারি না। প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করতে যায় দেখা যায় বিভিন্ন কাজে আমাকে বিভিন্ন জায়গায় চলে যেতে হয়। মানে আমার সহকারী পোস্টটাও আমি নিয়ে গেলাম প্রধান শিক্ষকের পোস্টের দায়িত্বটা পালন করতে, তখন দেখা যায় স্কুলে 2টা পোস্ট খালি হয়ে যাচ্ছে।
দ্রুত শূন্য পদে শিক্ষক নিয়োগের আশ্বাস দিলেন জেলা শিক্ষা অফিসার। সহকারী শিক্ষকের শূন্য পদে প্রধান শিক্ষক হিসাবে ভারপ্রাপ্ত সহকারী শিক্ষকগণ দায়িত্ব পালন করে থাকেন। ফলশ্রুতিতে পাঠদানে কার্যক্রম নিয়োজিত সহকারী শিক্ষকের সংখ্যা কমে যাচ্ছে। তবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে এই বিষয়ে আলোচনা করে জানা যায় সহসাই শূন্য পদগুলো পূরণের উদ্যোগ তারা গ্রহণ করেছেন। স্কুলগুলোতে দ্রুতই প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষক নিয়োগের দাবি শিক্ষার্থী, অভিভাবক সহ এলাকাবাসীর। সিফাত রহমান, জেসি, মোহনা সংবাদ। আন্তর্জাতিক প্রসঙ্গ। ইসরায়েলি বর্বরতায় গাজায় আরও অর্ধশতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছে। এতে ৫৭,৩০০ ছাড়িয়েছে মোট প্রাণহানি। এদিকে চলতি সপ্তাহে গাজায় ৬০ দিনের অস্থায়ী যুদ্ধবিরতির নিশ্চয়তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ১০ জীবিত ইসরায়েলি জিম্মিকে মুক্তির পাশাপাশি যুদ্ধবিরতি চুক্তির প্রথম দিন থেকে ১৮ বন্দির মরদেহ ফিরিয়ে দেওয়ার কথা জানিয়েছে হামাস। ইস্তিয়াক হোসেনের ডেস্ক রিপোর্ট। ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। সবশেষ জাবালিয়া, রাফাসহ একাধিক অঞ্চলে বোমা হামলা চালিয়ে নতুন করে ৫৬ ফিলিস্তিনিকে হত্যা করেছে নেতানিয়াহু সেনারা। এতে ৫৭,৩৩৮ ছাড়িয়েছে মোট প্রাণহানি। চলতি সপ্তাহে গাজায় যুদ্ধবিরতি চুক্তি হতে পারে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরই মধ্যে যুদ্ধবিরতির একটি খসড়ায় ৬০ দিনের অস্থায়ী যুদ্ধবিরতির নিশ্চয়তা দেওয়ার কথা উল্লেখ করেছেন তিনি। এতে ১০ জীবিত ইসরায়েলিকে মুক্তির পাশাপাশি যুদ্ধবিরতি চুক্তির প্রথম দিন থেকে ১৮ বন্দির মরদেহ ফিরিয়ে দেওয়ার কথা জানিয়েছে হামাস। চুক্তি অনুযায়ী গাজায় অত্যন্ত প্রয়োজনীয় সহায়তা পৌঁছানোর সুযোগ দেওয়া হবে। খাবার সহ অন্যান্য সরবরাহ জাতিসংঘ এবং রেড ক্রিসেন্ট সহ সম্মত চ্যানেলের মাধ্যমে বিতরণ করা হবে। একই সঙ্গে ইসরায়েলি বাহিনীর সকল সামরিক তৎপরতা থামানোর পাশাপাশি অন্যান্য সামরিক ও নজরদারি কার্যক্রম প্রতিদিন ১০ ঘন্টার জন্য স্থগিত থাকবে। যুদ্ধবিরতির সময়কালে ইসরায়েল উত্তর গাজা, নেটজারিম করিডোর এবং দক্ষিণ গাজায় তার বাহিনী পুনরায় মোতায়েন করবে। ইতোমধ্যেই এই প্রস্তাব অনুসারে স্থায়ী যুদ্ধবিরতি নিশ্চিতে আলোচনা শুরু করার কথা বলা হয়েছে। অন্যদিকে গাজায় গত ২২ মাস ধরে চলা তাণ্ডবে ভুল করে নিজেদের ছোড়া গুলিতে অন্তত ৩১ ইসরায়েলি সেনা নিহত হয়েছে। এছাড়া গোলাবারুদ সংশ্লিষ্ট দুর্ঘটনায় ২৩, সাজোয়া যানের চাকায় পিষ্ট হয়ে ৭ এবং অজ্ঞাত গুলিবর্ষণের ঘটনায় নিহত হয়েছে আরও ৬ জন। ২০২৩ সালের অক্টোবর মাসে গাজায় স্থল অভিযান শুরু করার পর থেকে এ পর্যন্ত ৪৪০ ইসরায়েলি সেনা নিহত হয়েছে। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ যাবার আগে শিরোনামগুলো আরও এক। জামানত হারানোর ভয়ে থাকা দলগুলোই সংখ্যানুপাতিক পদ্ধতিতে ভোট চায় বলছে বিএনপি। সরকারকে দ্রুত নির্বাচনী পরিবেশ তৈরির তাগিদ। নতুন দেশ গঠনের আন্দোলনে নামার ঘোষণা এনসিপির। স্বৈরাচার পতনের পর দুর্নীতিবাজ ও মাফিয়া হটানোর প্রত্যয়। মানবতা বিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনার সাক্ষ্য গ্রহণ আগস্টে। ট্রাইব্যুনালে দণ্ডিতরা নির্বাচনে আসতে পারবে না বললেন অ্যাটর্নি জেনারেল। এবং ব্যাংকে জমা রাখা টাকা ফেরত দিতে অঙ্গীকারাবদ্ধ সরকার বললেন অর্থ উপদেষ্টা। দুর্বল ব্যাংক পুনর্বাসনের বিশেষ পরিকল্পনা। এই ছিল মোহনা সংবাদে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।